আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এর জলবায়ুর পরিবর্তন টপিকটা আজকে আলোচনা করব, যেটা তোমরা তোমাদের বইয়ে 227 থেকে 233 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে। এবং আলোচনার শেষে আমি তোমাদের বইয়ে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো দাগিয়ে দেব, আর যে হোমওয়ার্ক দেব সেই হোমওয়ার্কটা করবে। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পড়তে গেলে আমাকে আগে আবহাওয়া জানতে হবে। আবহাওয়া কাকে বলা হয়? তোমরা ভূগোলে কিন্তু এটা পেয়েছো, তোমরা এটা পড়েছো আমি আশা করছি, যে আবহাওয়া হচ্ছে কোনো স্বল্প স্থানের, স্বল্প পরিসর কোনো জায়গায়, যদি আমরা সংজ্ঞাটা লিখি তাহলে এইরকম আসবে, স্বল্প পরিসর মানে খুব অল্প জায়গায়, পরিসর স্থানের প্রাত্যহিক মানে প্রতিদিনের, প্রতি মুহূর্তেরও হতে পারে, প্রাত্যহিক বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন। এবার দেখো, বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন মানে ঝড়, বৃষ্টি, মেঘলা, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোকে বোঝায়। অবস্থার পরিবর্তনকে আমরা বলে থাকি হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়া কাকে বলা হয়? স্বল্প পরিসর স্থানের প্রাত্যহিক বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তনকে আবহাওয়া বলা হয়। তো আজকের বিষয় হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ু কাকে বলে? আবহাওয়া না জানলে জলবায়ু কিন্তু জানা যাবে না, কারণ জলবায়ুটা আবহাওয়ার উপর নির্ভরশীল। তাহলে জলবায়ু কাকে বলা হয়? জলবায়ু হচ্ছে, দেখো এখানে আছে স্বল্প পরিসর স্থানে, এখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল হবে। তাহলে বিস্তৃত অঞ্চলের বায়ুমণ্ডলীয় গড় অবস্থাকে, বায়ুমণ্ডলের গড় অবস্থা, কিন্তু বায়ুমণ্ডলের গড় অবস্থাকে আমরা জলবায়ু বলে থাকি, অবস্থাকে জলবায়ু বলা হয়। তাহলে জলবায়ু কিন্তু আবহাওয়া, দীর্ঘদিনের আবহাওয়ার গড় আমরা বলতে পারি। তাহলে আবহাওয়া কিন্তু জলবায়ুর উপর নির্ভর করে না, কিন্তু জলবায়ু কিন্তু আবহাওয়ার উপর নির্ভর করে। তাহলে যে বিষয়টা আমি আলোচনা করলাম আবহাওয়া এবং জলবায়ু, তাহলে সেখান থেকে তোমরা কিন্তু পার্থক্য লিখতে পারবে। তাহলে আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে যদি পার্থক্য লিখতে চাই, তাহলে প্রথম পার্থক্য হচ্ছে এই যে বললাম স্থানটা আছে। আমরা দেখেছি আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে স্বল্প পরিসর জায়গায়, স্বল্প পরিসর স্থানের প্রাত্যহিক বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তনকে আবহাওয়া বলে। আর জলবায়ুর কি হয় না, জলবায়ুর ক্ষেত্রে আমরা দেখছি বিস্তৃত অঞ্চল, বিস্তৃত অঞ্চল। তাহলে এর বিষয়টা কি হবে? যখনই তোমরা পার্থক্য লিখবে, পার্থক্যের বিষয়টাকে কিন্তু লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি হবে? পরিসর হতে পারে, মানে কতখানি জায়গা জুড়ে জায়গা অঞ্চলটাকে বোঝায়, সেইটাকে আমরা বলছি যে আবহাওয়ার ক্ষেত্রে স্বল্প পরিসর অর্থাৎ অল্প একটু জায়গাকে বোঝায়, জলবায়ুর ক্ষেত্রে বিস্তীর্ণ অঞ্চলকে বোঝায়। তারপরে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন যদি আমরা পয়েন্ট করি, তাহলে আমরা কি দেখব? আমরা আবহাওয়ার ক্ষেত্রে দেখছিলাম প্রাত্যহিক বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন, প্রাত্যহিক বায়ুমণ্ডলীয় অবস্থা। তাহলে এটাই আমরা এখানে লিখব। আর এখানে লিখব হচ্ছে জলবায়ুর ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে আবহাওয়ার গড় অবস্থা, আবহাওয়ার গড় অবস্থা। আচ্ছা, এছাড়া তৃতীয় পার্থক্য আমরা লিখতে পারি যে নির্ভরতা। নির্ভরতা আমরা কি বলেছি? যে আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে না, সেটা এখানে লিখব। জলবায়ু আবহাওয়ার উপর নির্ভর করে, এটা এখানে লিখব। তাহলে এই পার্থক্যটাই তোমরা বাড়িতে সুন্দরভাবে করবে, এইটা তোমাদের HW থাকবে। তাহলে আমরা আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে সেটা আমরা জানলাম। এইবারে আমাকে আরেকটি বিষয় পড়তে হবে, যে ঋতু।
আমরা জানি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় বর্ষা, শীত, গরম এগুলো কি হয়, আবর্তিত হয়ে থাকে। তো আমরা ঋতুকে দেখব যে আগের ক্ষেত্রে আমরা দেখতাম যে ঋতু হচ্ছে 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু আমরা জানি। এর মধ্যে দেখো গ্রীষ্মকালের স্থায়িত্ব সব থেকে বেশি এবং দিন দিন এর স্থায়িত্ব কিন্তু বেড়ে চলেছে। কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনে মানুষের যে ক্রিয়াকলাপ তার জন্য কিন্তু গরমের পরিমাণটা বাড়ছে, যেটা আমরা পরে আলোচনা করব। তো আমরা এই যে ঋতুগুলো পড়ছি, এই ঋতুগুলোর মধ্যে আমরা দেখব গ্রীষ্ম, বর্ষা, শীত এবং বসন্ত, এই 4টা ঋতুর প্রাধান্য রয়েছে। তাহলে 1 নম্বর যদি আমরা দেখি গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল যদি কম হয় তাহলেও কিন্তু আমাদের কিছু ক্ষতি হবে, আবার বেশি যদি হয় তাহলেও কিন্তু আমাদের কিছু ক্ষতি হয় পরিবেশের। যেমন যদি বেশি হয়, গ্রীষ্মকাল যদি বেশি হয় তাহলে কি হবে, গরমে জল বাষ্প হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে খরা দেখা দিবে, গাছপালাগুলো শুকিয়ে যাবে, গাছপালা হচ্ছে শুকিয়ে যাবে। আবার যদি কম হয়, দেখো স্থায়িত্ব যদি বেশি হয় তাহলেও পরিবেশের ক্ষতি হবে, আবার যদি কম হয় তাহলেও কিন্তু ক্ষতি হবে। তাহলে কি ক্ষতি হবে? ফসলের উৎপাদন কমে যাবে। তাহলে ফসলের উৎপাদন কমে যাবে। আচ্ছা, আরেকটি প্রধান ঋতু কি? বর্ষাকাল। এমনিতে 6টা ঋতু থাকলেও প্রধানত কিন্তু এই 4টে ঋতুই কিন্তু বেশি প্রভাব বিস্তার করে পরিবেশের ওপর। যেমন বর্ষাকাল যদি বেশিক্ষণ স্থায়ী হয় বা বেশি যদি হয় তাহলে কিন্তু কি হবে, বন্যা দেখা দিবে, বন্যা হবে। আর যদি কম হয়, কম হলে কি হবে, ভূগর্ভস্থ যে জল তার উচ্চতা কমে যাবে। আমরা বলি মাটির নিচে কি থাকে, জলের স্তর রয়েছে, সেই যে জলটা কিন্তু অনেকটা নিচে নেমে যাবে, ভূগর্ভে জলের উচ্চতা কমে যাবে, জলের উচ্চতা কমে যাবে। 3 নম্বর যে ঋতুটা পড়বো সেটা হচ্ছে শীত ঋতু সম্পর্কে। শীত ঋতু কি করে না, শীত ঋতু যদি বেশি হয় তাহলে এর ফলে কি হবে, গাছের পাতা আসতে দেরি হবে, গাছের পাতা দেরি করে আসবে, দেরি করে আসবে। আবার যদি শীত ঋতু যদি কম হয় তাহলে কিন্তু কি হবে না, জীবাণু সংক্রমণ বাড়বে, জীবাণু সংক্রমণ বাড়বে। দেখো গরমের সময় কি হয়, গরমের সময় কিন্তু তুলনামূলক রোগ কম দেখা যায়, কারণ গরমের প্রভাবে জীবাণুগুলো কিন্তু মারা যায়। এর ফলে রোগের প্রাদুর্ভাব কিন্তু গ্রীষ্মকালে কম হয়, সেই তুলনায় শীতে কিন্তু জীবাণুর প্রাদুর্ভাব অনেকটাই বেশি হয়ে থাকে। 4 নম্বর যে প্রধান ঋতু পড়ব সেটা হচ্ছে বসন্তকাল। তাহলে বসন্তকালে যদি বেশি হয় তাহলে কি হবে, পরবর্তী যে ঋতু তার আগমন দেরি হবে। তাহলে পরবর্তী ঋতুর আগমন দেরি করে হবে, ঋতুর আগমন দেরি হবে। আবার যদি কম হয় তাহলে কি হবে, বসন্তকাল যদি কম হয় তাহলে উদ্ভিদের যে কচি পাতা, শীতের পর যে পাতাটা গজায় গাছের মধ্যে, উদ্ভিদের কচি পাতা গরমে শুকিয়ে যাবে, গরমে শুকিয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের এখানে 6টা ঋতু থাকলেও প্রধানত আমরা 4টি ঋতু কিন্তু আমরা দেখি। শরৎ এবং হেমন্ত ঋতুর স্থায়িত্বকাল খুব কম হয়ে থাকে। এই ঋতুগুলোর উপর নির্ভর করে কি, গাছের পাতা হওয়া, গাছে মুকুল আসা,
বা অন্যান্য অনেক প্রাণী আছে যাদের ডিম পাড়া, বা অনেকের প্রাণী আছে যারা স্থান পরিবর্তন, এগুলো সমস্ত কিছু নির্ভর করে এই ঋতু পরিবর্তনের ওপর। তোমরা জানো যে আম গাছে মুকুল হয়, কখন মুকুল হয়? এই শীতকালে, পৌষ মাঘ মাসে মুকুল হয়। আবার বাইরের দেশে এই সময় বাইরের দেশ থেকে অনেক পাখি আমাদের দেশে আসে। ইলিশ মাছ বর্ষাকালে ডিম পাড়ে। এছাড়া তোমরা জানো যে গ্রীষ্মকালে কি হয়? বিভিন্ন ধরনের ফল পাকে। বসন্ততে দেখবে পলাশ ফুল ফোটে। তাহলে এই ঋতুগুলোর উপর নির্ভর করছে মানুষের, জীবের, বিভিন্ন প্রাণীর চলাফেরা, তাদের বিভিন্ন কার্যকলাপ সবই নির্ভর করে এই ঋতুর ওপর। এই ঋতুগুলোর যদি আগমন দেরি করে হয় তাহলে কিন্তু পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এইবারে আমরা যে কথাটা পড়ব, যেটা ইম্পর্টেন্ট এখানে, যে আমি যে কথাটা বলেছিলাম প্রথমে, যে গ্রীষ্মকালের স্থায়িত্বটা বেড়ে যাচ্ছে। এই গ্রীষ্মকালের স্থায়িত্বটা কেন বাড়ছে, বাড়ার কারণ কি? সেখানে আমি বলেছিলাম মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্রিয়াকলাপ। মানুষ কি করছে? কি করছে? জীবাশ্ম জ্বালানির দহন করছে। জীবাশ্ম জ্বালানি যখন দহন হয় তখন সেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এছাড়া কলকারখানা, সেখান থেকে যে ধোঁয়া বেরোয় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে আমরা নিজেদের সুবিধার জন্য যানবাহন ব্যবহার করছি। সেই যানবাহন থেকে কি করছে না ধোঁয়া বেরোয়, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। এই কার্বন ডাই অক্সাইড, অন্যান্য ধোঁয়াও বেরোয়, কিন্তু আমি মেনলি কার্বন ডাই অক্সাইড বলছি কারণ হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। কেন বলি? কারণ এই কার্বন ডাই অক্সাইড কি করে? সূর্যের আলোটাকে শোষণ করে রাখতে পারে। তাই জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। এছাড়াও অনেকগুলো গ্রিন হাউস গ্যাস আছে, কিন্তু প্রধানত কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে অন্যতম। 60% গ্রিন হাউস গ্যাসই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস হওয়ার জন্য এরা সূর্যের যে তাপ, সেই তাপটাকে শোষণ করে রাখে, সূর্যের আলোটাকে শোষণ করে রাখার ফলে পরিবেশের উষ্ণতা বেড়ে যাচ্ছে। এবং পরিবেশের উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া, এর পিছনে যেমন আমি তোমাদেরকে বললাম যে জীবাশ্ম জ্বালানির দহন, যানবাহনের থেকে কার্বন ডাই অক্সাইড, এছাড়া অন্যতম যেটা রয়েছে সেটা হচ্ছে গাছ কেটে ফেলা। গাছ পরিবেশকে কার্বন ডাই অক্সাইড মুক্ত রাখতে সাহায্য করে, কিন্তু মানুষ বাসস্থানের জন্য বা অন্যান্য প্রয়োজনের জন্য গাছ কেটে ফেলছে। এর ফলেও কিন্তু পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং আমি আগেই বললাম কার্বন ডাই অক্সাইড কি করে? কার্বন ডাই অক্সাইড কিন্তু আলোটাকে শোষণ করে, তাপটাকে শোষণ করে, বিকিরণ করে না। এর ফলে পৃথিবীর উষ্ণতা কি হচ্ছে? ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে 2001 সালের গোড়ায় এটা জানা গিয়েছিল যে তার আগের যে 100 বছর, গত 100 বছর, 2001 সালের কথা বলছি, তার থেকে 1900 শতকে আমি যদি বলি, গত 100 বছরে পৃথিবীর উষ্ণতা, পৃথিবীর তাপমাত্রা গড়ে কিন্তু তোমার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। এই রকমভাবে ধীরে ধীরে উষ্ণতা কিন্তু বেড়ে যাচ্ছে। এই উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফল কি? বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে আমি বুঝতে পারলাম, কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফল কি? এর ফলে কি হবে? 1 নম্বর যেটা হবে, যে বরফের ওপরে হিমবাহ থাকে, তোমরা জানো হিমবাহ, যেমন আমাদের সব থেকে বড় নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়। তাহলে
এই যে হিমবাহ বলছি, এটা পাহাড়ের উপরে থাকে এবং উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এই হিমবাহগুলো গলে কিসে পরিণত হচ্ছে, জলে পরিণত হচ্ছে এবং সেই জল ঝর্ণার মাধ্যমে নদী থেকে সমুদ্রে পড়ছে। এর ফলে সমুদ্রের যে জলস্তর সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে হিমবাহগুলো গলে যাওয়ার ফলে কি হচ্ছে, হিমবাহগুলো গলে যাওয়ার ফলে জলে পরিণত হচ্ছে এবং জলে পরিণত হওয়ার ফলে কি হচ্ছে, জলে পরিণত হওয়ার ফলে সেই জলগুলো তো সমুদ্রে এসে পড়ছে এবং এর ফলে সমুদ্রের যে জলস্তর সেটা বেড়ে যাচ্ছে এবং সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার কুফল যেটা হচ্ছে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে সমস্ত শহরগুলো রয়েছে, বেশিরভাগ প্রাচীন শহরগুলো তোমার এই সমুদ্রের ধারে রয়েছে। তো সেই শহরগুলো কি হবে, সেই শহরগুলো কিন্তু তোমার জলের তলায় চলে যাবে। বা আমাদের পশ্চিমবঙ্গে যদি হিসেবে দেখো, ম্যানগ্রোভ অরণ্যভূমি, সুন্দরবন, এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠর যে বরাবর রয়েছে, এর ফলে সমুদ্রপৃষ্ঠের জল স্তর যদি বেড়ে যায় তাহলে কি হবে, ওই সব ম্যানগ্রোভ অরণ্যগুলো নষ্ট হয়ে যাবে। 2 নম্বর কুফল কি আছে, বায়ুমণ্ডলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, গরম বেশি হয়ে গেলে দেখবে সেই সময় কিন্তু ঝড় হয়, তাহলে ঝড়, বন্যা এগুলো কিন্তু বেড়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখান থেকে কিন্তু যদি উষ্ণতা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু এগুলো কিন্তু বেড়ে যাবে, অত্যাধিক হারে হবে তখন। 3 নম্বর কি হবে, মরুভূমি প্রসার ঘটবে, মরুভূমিকরণ বা ডিজার্টেশন যাকে আমরা বলি, মরুভূমির বৃদ্ধি ঘটবে, মরুভূমির বৃদ্ধি হবে। 4 নম্বর হচ্ছে, যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কৃষি উৎপাদনটা ব্যাহত হবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে। 5 নম্বর কি হবে, 5 নম্বর হচ্ছে, দেখো সমুদ্রের নিচে যে প্রবাল প্রাচীর থাকে, সমুদ্রের জলস্তরের যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে ওই যে প্রবাল প্রাচীর আছে, সমুদ্রের নিচে যে প্রবাল প্রাচীর, সেই প্রবাল প্রাচীরগুলো কি হবে, ধ্বংস হয়ে যাবে। তোমরা জানো যে এই প্রবাল প্রাচীরের পরিমাণটা, সমুদ্রের নিচে এই প্রবাল প্রাচীরের পরিমাণটা মাত্র 0.1%, কিন্তু এত কম হওয়া সত্ত্বেও বেশিরভাগ সামুদ্রিক প্রাণীর 25% সামুদ্রিক প্রাণী কিন্তু এই প্রবাল প্রাচীরে আশ্রয় গ্রহণ করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি জীব বৈচিত্র্য কি হয়ে যাবে, জীব বৈচিত্র্য হচ্ছে ধ্বংস হয়ে যাবে। দেখো হিমবাহ কিন্তু যদি গলে যায় তাহলে সমুদ্রের জলের স্তর বেড়ে যাবে, এইটা একটা কারণ, পরিবেশের ক্ষতি। দ্বিতীয় হচ্ছে, হিমবাহ কিন্তু 80% আলোটাকে কি করে, আলোকে, সূর্যরশ্মিকে প্রতিফলিত করে দেয়। প্রতিফলিত করে দেওয়ার ফলে কি হয়, পৃথিবীকে ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে হিমবাহ। তাহলে হিমবাহ গলে গেলে পৃথিবীর উষ্ণতা কিন্তু বাড়বে, কারণ সূর্যের যে আলোক রশ্মি সেটা প্রতিফলন করার ক্ষমতাটা কমে যাবে। এর ফলে কি হবে, এর ফলে পৃথিবীর উষ্ণতা বাড়বে। দ্বিতীয় সমস্যা হবে হিমবাহ না থাকলে, যে জলস্তরটা কি হবে, বেড়ে যাবে। 1993 থেকে 2005 সাল পর্যন্ত এই যে সমুদ্রের যে জলস্তর বৃদ্ধি, এটা কিন্তু গড়ে 3 মিলিমিটার বা আমরা যদি বলি 0.1 ইঞ্চি করে কিন্তু হয়েছে। তাহলে জলস্তর কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। এবার দেখো আমি যে কথাটা বললাম, যে জলস্তর যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে এর আশেপাশে যে সমস্ত অরণ্যভূমিগুলো আছে সেই অরণ্যভূমিগুলো ধ্বংস হয়ে যাবে, যে শহরগুলো গড়ে উঠেছে সেই শহরগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করব? যে কারণগুলোর জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেই কারণগুলোকে বন্ধ করতে হবে। যেমন আমি বললাম, জীবাশ্ম জ্বালানির
ব্যবহার আমরা করার জন্য কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য অন্যতম কারণ। তাহলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিকল্প কোনো জ্বালানিকে ব্যবহার করতে হবে, বিকল্প জ্বালানি ব্যবহার বাড়াতে হবে, যেগুলো পরিবেশ বান্ধব, যেগুলো পরিবেশকে কার্বন ডাই অক্সাইডের ইমিশনটা কম হবে। 2, যে বললাম গাছ কাটা যাবে না, উল্টে কি করতে হবে, গাছ লাগাতে হবে। মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে হবে। সেই জন্য 5 জুনকে তোমরা দেখবে বিশ্ব পরিবেশ দিবস, সেই দিন গাছ লাগানো হয়ে থাকে। মানুষকে সচেতন করতে হবে। 3 নম্বর কি, সিএফসি, এই নামটা তোমরা শুনে থাকবে। পৃথিবীর উপরে একটা আস্তরণ রয়েছে, ওজোন স্তর, সেই ওজোন স্তরকে ধ্বংস করে দেয় সিএফসি। এবং ওজোন স্তর ধ্বংস হলে কি হবে, সূর্যের যে ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে, এর ফলে পৃথিবীর পরিবেশের উষ্ণতাও বেড়ে যাবে। তাহলে সিএফসির উৎপাদন বন্ধ করতে হবে, উৎপাদন বন্ধ করতে হবে। সিএফসি মেনলি রেফ্রিজারেটর এ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে যে সমস্ত রেফ্রিজারেটরে সিএফসি ব্যবহার হয়, সেই সব রেফ্রিজারেটরকে বন্ধ করে দিতে হবে। 4 নম্বর কি, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সচেতন করতে হবে, সচেতন করতে হবে। তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে কি না, গ্রিন হাউস গ্যাসের যে কিভাবে নিয়ন্ত্রণ করব, তার কুফল পরিবেশের ওপর, সেটা আমরা আলোচনা করলাম। এছাড়া আমরা এখানে যে কথাটা পড়লাম যে সিএফসির উৎপাদন বন্ধ করতে হবে, এই সিএফসির উৎপাদন কেন বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে আমি তোমাদের বললাম, ওজোন স্তর, পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলীয় একটি আস্তরণ রয়েছে, সেখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, তারপর জলীয় বাষ্প, এই ধরনের একটা আস্তরণ রয়েছে পৃথিবীর ওপর, এবং এর মধ্যে ওজোন গ্যাসও থাকে, যেগুলো কি করে, ওজোন গ্যাস কি করে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি যেটা বলে, সেই ইউভি রশ্মি আসতে বাধা দেয়। এই যে গ্যাসীয় পদার্থের যে আস্তরণগুলো থাকে বায়ুমণ্ডলের ওপর, তাকে আমরা এইগুলোকে বলে থাকি হচ্ছে পৃথিবীর চাদর বলে থাকি। তাহলে ইউভি রশ্মিকে আসতে বাধা দেয় কে, ইউভি রশ্মিকে আসতে বাধা দেয় ওজোন স্তর। কিন্তু সিএফসির ব্যবহারের ফলে এই ওজোন স্তরে, মেরু অঞ্চলে দেখা যাচ্ছে ওজোন স্তরে ফুটো হয়ে গেছে, সেই ফুটো দিয়ে ইউভি রশ্মিটা প্রবেশ করছে, এর ফলে ক্যান্সারের মতো রোগ তো বেড়ে চলেছে। দ্বিতীয়ত এই ইউভি রশ্মি প্রবেশ করার জন্য কি হচ্ছে, উষ্ণতা ও পরিবেশের উষ্ণতাও কিন্তু বেড়ে চলেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আমি একটা HW দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা করবে, যে ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তর বা ওজোন হোল যাকে আমরা বলি, ওজোন স্তরে যে ফুটো ছিদ্র দেখা দিয়েছে তাকে বলা হয় ওজোন হোল, এর প্রভাব পরিবেশে, এর প্রভাব আলোচনা করো। এটা তোমরা নিজের ভাষাতে লিখবে। এইবারে তোমরা বইটা খুলো, 227 নম্বর পেজ খুলো, প্রত্যেকে 227 নম্বর পেজে দেখো, প্রথমেই আছে তোমাদের পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তন আছে। আমরা আজকে এই টপিকটাই আলোচনা করছি। দেখো আবহাওয়া কাকে বলে আর জলবায়ু কাকে বলে, এইটা কিন্তু তোমরা পড়ে নেবে। আছে পার্থক্য, আমি কিন্তু তোমাদের পার্থক্যটাকে বিষয় হিসাবে লিখে দিয়েছি, তোমরা কিন্তু সেটা করবে, যেটা তোমাদের HW আছে, এটা তোমরা বাড়িতে করে নিবে। এরপরে পেজ 228 নম্বরে চলে এসো। দেখো আম গাছে কখন মুকুল হয়, এগুলো কিন্তু আমি ভিডিওতে বললাম যে শীতের সময় বা পৌষ মাঘ মাসে গাছে মুকুল হয়। পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে, শীতকালে আসে। শীতকালে দেখবে অনেকে কুলিক ঘুরতে যায়, রায়গঞ্জের কুলিক শহর, সেখানে শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসে, সেটা দেখার জন্য অনেক পর্যটকরা যায়। ইলিশ মাছ কখন ডিম পাড়ে, ইলিশ মাছ সাধারণত যে কোনো মাছই বর্ষাকালে ডিম পাড়ে। পলাশ ফুল কখন ফোটে, বসন্তকালে ফোটে। এইরকম আরও কিছু প্রাকৃতিক ঘটনার কথা আছে যেগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। দেখো কুয়াশা শীতকালে হয়ে থাকে, কুয়াশা। তারপর গরমের সময় আমরা বললাম বিভিন্ন ধরনের ফল পাকে। শীতকালে দেখবে সর্ষে হয়।
একটা বিশেষ সময়ে হয়, এটা যে কোনো সময় হয় না। সর্ষে, তাহলে সর্ষে কখন হয়? শীতকালে। এগুলো তোমরা লিখে নিবে। শিশির পড়ে, শিশির কখন পড়ে? এটাও কিন্তু শীতকালে পড়ে। আমাদের দেশে বছরের কোন সময় বেশি গরম পড়ে? বছরের কোন সময়? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে। আচ্ছা, গরম, বর্ষা, শরৎ আর শীত ছাড়া আর অন্য কোনো ঋতুর কথা জানি? দেখো, আমি তো তোমাদের বললাম 6টা ঋতু আছে, সেই ঋতুগুলোর নাম লিখবে। বর্ষা কি প্রতি বছর নির্দিষ্ট সময়ে আসে? সাধারণভাবে নির্দিষ্ট সময়ে আসে। সাধারণভাবে তোমরা যদি দেখো 7 জুন, 7ই জুন, হ্যাঁ, আমাদের কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিটা প্রবেশ করে। আচ্ছা, বা অনেক জায়গায় আছে 6ই জুন, বা এটা লিখবে জুন মাসের প্রথম সপ্তাহে। এরকমভাবে কোনো একটা ডেট না দিয়ে বলবে জুনের প্রথম সপ্তাহে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কি হয়ে থাকে? বর্ষা প্রবেশ করে। তোমার অঞ্চলে শীতের স্থায়িত্ব সাধারণত 2.5 মাস বলতে পারো, 2.5 মাস। আচ্ছা, তারপরে দেখো বিভিন্ন ঋতুগুলো, 4টে ঋতুর নাম এবং তাদের বেশি হলে এবং কম হলে কি হবে এটা আমি লিখে দিয়েছি। এটা তাহলে তোমরা পারবে, এটা তোমাদের HW থাকলো। এইবারে চলে এসো 230 নম্বর পেজে। বলেছে যে পৃথিবীর ঘোমটা। দেখো, আমি বললাম পৃথিবীর ওপরে বিভিন্ন বায়ুমণ্ডলের একটা স্তর রয়েছে, তাকে বলা হয় পৃথিবীর ঘোমটা। কি কি গ্যাস সেখানে আছে দেখে নিবে। বিশ্ব উষ্ণায়ন, যে কথাটা আমি বিশেষভাবে এখানে আলোচনা করেছি, কার্বন ডাই অক্সাইডের জন্য হয়। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে, এবং তার কুপ্রভাবটা কি কি আছে দেখো, এখানে কতগুলো ঘটনা দিয়ে দিয়েছে। সেই ঘটনাগুলো, পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে নেবে। এবারে চলে এসো 232 নম্বর পৃষ্ঠায়। গঙ্গা নদীর উৎস কি? গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। 93 থেকে 2005 পর্যন্ত পৃথিবীর সমুদ্রের যে জলের উষ্ণতা কতখানি করে, উচ্চতা কতখানি করে বেড়েছে সেটা পড়বে। হিমবাহ বেশিরভাগ জায়গা কি করে? বেশিরভাগ আলোটাকেই প্রতিফলিত করে দেয়, এটা পড়বে। বিশ্ব উষ্ণায়নের ফলে জলের স্তর বেড়ে গেলে সুন্দরবনের কি ক্ষতি হবে সেটা দেখে নিবে। 233 নম্বর পেজে চলে এসো তোমরা। 233 নম্বর পেজে দেখো প্রবাল। প্রবাল কি? একটা সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। প্রবালের পরিমাণ কিন্তু খুবই কম থাকে, কিন্তু বেশিরভাগ প্রাণীদের কিন্তু এটা হচ্ছে আশ্রয়স্থল হিসাবে কাজ করে থাকে। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে? 1988 সালে 16% প্রবাল ধ্বংস হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের কি ধরনের প্রভাবগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর যে হোমওয়ার্ক দিলাম সেটা কিন্তু তোমরা করবে, আর এর পরের দিন আমি পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব। দেখতে থাকো। ধন্যবাদ।